46তম বিসিএসে আসা একটি জটিল প্রশ্ন আমরা কিভাবে খুব সহজে সমাধান করতে পারি এবং এই ধরনের যত প্রশ্ন আসবে একটা টেকনিকের মাধ্যমে কিভাবে খুব দ্রুত সমাধান করব এই বিষয়টাই আমরা আজকে দেখব। এই ক্লজ থেকে বিসিএস সহ সকল কম্পিটিটিভ এক্সামে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়ে থাকে। আমি আশা করি আজকে যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার এই ধরনের প্রশ্নে আর কখনো সমস্যা হবে না। খুব সহজে আপনি খুব আনন্দের সাথে এটা কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। তো আমরা যদি দেখি যে দ্যাট ক্লজের আগে নাউন অথবা নাউন ফ্রেজ থাকে, দ্যাট ক্লজের আগে যদি নাউন অথবা নাউন ফ্রেজ থাকে তাহলে এই দ্যাট ক্লজটা দুই ধরনের ক্লজ হতে পারে। একটা হচ্ছে নাউন ক্লজ হতে পারে, আবার অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে। এটা নাউন ক্লজ হতে পারে, আবার অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। তো এখন আমরা নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে জেনে নিব। তো সহজ কথা মনে রাখবেন, নাউন ক্লজ মানে নাউন, অ্যাডজেক্টিভ ক্লজ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন ক্লজ মানে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভ। এই কথাটা কেন বললাম? তাহলে নাউন ক্লজ নাউনের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো অ্যাডজেক্টিভ ক্লজ তার জন্মই হয়েছে শুধু নাউনের জন্য। ওই যে আমরা মাঝে মাঝে বলি যে আমার জন্ম শুধু তোমার জন্য, ঠিক তেমনিভাবে এই অ্যাডজেক্টিভের জন্ম শুধু নাউন বা প্রোনাউনের জন্য। যদি নাউন বা প্রোনাউন না থাকতো তাহলে অ্যাডজেক্টিভের জন্ম হতো না, মানে অ্যাডজেক্টিভের কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে কি করে অতিরিক্ত তথ্য দেয়, মানে এর একটা হেডওয়ার্ড থাকে, সেই হেডওয়ার্ডের নামই হচ্ছে কি এই নাউন অথবা নাউন ফ্রেজ। তাই এই এত জটিল একটা প্রশ্ন খুব সহজে সমাধানের জন্য আমরা বলেছি একটা টেকনিক শিখবো। সেই টেকনিকটা হচ্ছে এই দ্যাট ক্লজের আগে যে নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে, আমরা যেটাই বলি না কেন সেটাকে আমরা ভ্যানিশ করে দেব, মানে তাকে হারাই দেব। এই হারাই দেওয়ার পরে যদি কমপ্লিট সেন্স দেয় সেন্টেন্সটা, অর্থাৎ পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাহলে সেটা নাউন ক্লজ। আর যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ না করতে পারে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আবারও বলছি যে আমরা এই দ্যাট ক্লজের আগে যে নাউন অথবা প্রোনাউন দেখব, ওই নাউন বা প্রোনাউনকে আমরা ভ্যানিশ করে দেব। এই ভ্যানিশ করে দেওয়ার পরে, নাই করে দেওয়ার পরে যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে ক্লজটা, তাহলে আমি আবারও বলছি, যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে ক্লজটা তাহলে সেটা হবে নাউন ক্লজ। আর যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে না পারে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা প্রশ্ন সমাধান করে দেখি, যেহেতু আমরা টেকনিকটা জেনে গেছি। তো প্রশ্ন সমাধান করার আগে আমরা দুইটা এক্সাম্পল লিখেছি, সে এক্সাম্পল যেহেতু লিখেছি সেগুলো দেখি। যে এটা হচ্ছে দ্যাট, তাহলে এর আগে এটা হচ্ছে দ্যাট ক্লজ, এর আগে আছে নাউন ফ্রেজ আছে। এই নাউন ফ্রেজটাকে আমরা যদি ভ্যানিশ করে দিই তাহলে কি এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে? আপনি দেখেন এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। সো পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারলে সেটা হবে নাউন ক্লজ। আর যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে না পারে তাহলে সেটা হবে কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে নিচেরটা যদি আমরা দেখি যে এটা হচ্ছে দ্যাট ক্লজ, তাহলে এর আগে কি আছে? নাউন ফ্রেজ আছে, এটাকে আমরা ভ্যানিশ করে দিলাম। ভ্যানিশ করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। কেন পারছে না? এখানে বলছে যে দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে, মানে গতকাল তুমি যা শুনেছ তা মিথ্যা। তাহলে গতকাল আমি কি শুনেছি? প্রশ্ন আসছে কি শুনেছি, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। এটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে কি শুনেছ, তুমি কি শুনেছ, আপনি কি শুনেছেন, এটা থেকে যাচ্ছে, প্রশ্ন থেকে যাচ্ছে। সো এটাকে আমরা বলছি পরিপূর্ণ অর্থ প্রকাশ না করতে পারার কারণে আমরা বলছি যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা এই আলোচনার ধারাবাহিকতায় আমরা প্রশ্নটা খুব সহজে সমাধান করে ফেলি। তাহলে আমাদের কাছে দ্যাট ক্লজ আছে, তাহলে আমাদের কি করতে হবে? এটাকে ভ্যানিশ করে দিতে হবে। এটাকে ভ্যানিশ করলে আমরা পাবো দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। তো আমরা দেখছি যে বলছে যে সে যে বিসিএস ক্যাডার হবে ফাইনালি, মানে অবশেষে সে কি হলো? সত্য হলো। তাহলে এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, তাই আমরা এটাকে অ্যান্সার করব কি? নাউন ক্লজ। আশা করি আপনারা এই ধরনের
যত প্রশ্ন আছে সব প্রশ্ন আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। ভিডিওটা একবার দেখে যদি না বুঝেন তাহলে আরও বারবার দেখবেন, দেখার পরে বারবার দেখবেন, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো একটা প্রশ্ন থেকে কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন তৈরি করা যায়। এটা আমরা কিভাবে তৈরি করব? আমরা যদি এই জ্ঞানটাকে আমাদের জ্ঞানকে প্রসারিত করতে চাই, আমাদের বেসিককে আরো স্ট্রং করতে চাই, তাহলে আমাদের বিগত সালের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো থেকে আমরা নতুন কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। তো আমি এটাও আপনাদের সাথে আলোচনা করব যে এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে। এখান থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের প্রশ্ন হতে পারে, ভার্ব আইডেন্টিফিকেশনের প্রশ্ন হতে পারে, যেটা আপনারা জানেন না। তাই আমি বলছি যে ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আপনারা নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন বিষয় আপনারা জানতে পারবেন। চলেন আমরা এই নতুন কিভাবে প্রশ্ন তৈরি করা যায় এগুলা দেখে নিই এবং তার উত্তরগুলোও দেখব। তো নতুন আমরা যে প্রশ্নটা তৈরি করব, যে এখানে আমরা প্রশ্ন তৈরি করতে পারি, এখানে দাগ দিয়ে বলতে পারে, এখানে আন্ডারলাইন দিয়ে বলতে পারে যে এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। তাহলে এটা অবশ্যই এটা আইডেন্টিফাই করার জন্য একটা কথা মনে রাখতে হবে যে ডিটারমিনার এবং কনজাংশনের মাঝখানে নাউন বসে। তার মানে এটা হচ্ছে এখানে ড্রিমটা হচ্ছে নাউন। তাহলে ড্রিম সমান সমান হচ্ছে কি, ড্রিম সমান সমান নাউন। তার মানে এটা অ্যান্সার হবে নাউন। এখানে আরো প্রশ্ন হতে পারে যে এখানে কেম, এটা কোন ভার্ব, এটা কোন ভার্ব হবে? তো এখানে একটা বললো যে হচ্ছে ট্রানজিটিভ, তারপরে বললো ইনট্রানজিটিভ, তারপরে বললো লিঙ্কিং, তাহলে অ্যান্সারটা কি হবে? অনেকেই এটা জানেন না, দেখেন অ্যান্সারটা হবে এখানে লিঙ্কিং ভার্ব। অ্যান্সারটা হবে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। কারণ লিঙ্কিং ভার্বের পরে কি থাকে? লিঙ্কিং ভার্বের পরে একটা কমপ্লিমেন্ট থাকে, আর কমপ্লিমেন্ট কে কে হয়? নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে এখানে আরো একটা প্রশ্ন হতে পারে যে এখানে ট্রুটা কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রু হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো এইভাবে আপনারা একটা প্রশ্ন থেকে আরো কিভাবে নতুন নতুন প্রশ্ন তৈরি করা যায় এই বিষয়গুলো পড়ার সময় নিজেরা তৈরি করবেন এবং সেই অ্যান্সারগুলো জানার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।